তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণতই তোমাদের জন্য বানানো। আজকে আমাদের আলোচনার বিষয় আন্তর্জাতিক কবিতা পাবলো নেরুদার লেখা তার সঙ্গে। অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আমাদের এই ভিডিওতে কি থাকছে? এই ভিডিওতে থাকবে তার সঙ্গে কবিতাটির মূল বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ, পরীক্ষার জন্য এই কবিতাটি কিভাবে পড়বে, এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন কিভাবে আসবে সেই সম্পর্কে কিছু টিপস, আর ভিডিওটি শেষ করবার পর তোমাদের 12টি ছোট প্রশ্নের একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। পরীক্ষাটি নেওয়া হবে গুগল ফর্মে। পরীক্ষার শেষে একটি পিডিএফ স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি কবি পরিচিতিতে। পাবলো নেরুদা। পাবলো নেরুদার আসল নাম নেফতালি রিকার্দো রেইয়েস বাসোয়ালতো। জন্ম 12 জুলাই 1904 খ্রিস্টাব্দে, মৃত্যু 23 সেপ্টেম্বর 1973। পাবলো নেরুদার জন্ম চিলিতে। তিনি বিখ্যাত কবি, কূটনীতিক ও রাজনীতিবিদ। পাবলো নেরুদার বিখ্যাত কাব্যগ্রন্থ হল 20 লাভ পোয়েমস এ সংস অফ ডেসপায়ার। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1924 খ্রিস্টাব্দে। এইসব জায়গা থেকে তোমাদের এমসিকিউ প্যাটার্নে কিন্তু প্রশ্ন দিতে পারে। পাবলো নেরুদা 1943 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। 1950 খ্রিস্টাব্দে ইনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান। আর 1971 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত হন। তিনি যা কাব্য বা কাব্যগ্রন্থ যা কিছু লিখেছেন সমস্তটাই কিন্তু স্প্যানিশ ভাষায়। এবার আমরা আমাদের পাঠ্য কবিতা তার সঙ্গে এই কবিতাটির উৎস সম্পর্কে কিছু কথা জেনে নিই। আমাদের পাঠ্য তার সঙ্গে কবিতাটি মূল স্প্যানিশ কবিতা কন এলা থেকে অনুবাদ করা হয়েছে। কন এলা এই কবিতাটি নেরুদার এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এক্সট্রাভাগারিয়া এই কাব্যগ্রন্থটি 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা থেকে। এছাড়াও এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের পাবলো নেরুদার প্রেমের কবিতা কাব্যগ্রন্থেও সংকলিত আছে। পাবলো নেরুদা এই কবিতাটি স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচনা করেছেন। এবার আমরা চলে যাচ্ছি মূল কবিতায়। আমরা এই কবিতাটার লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। প্রত্যেকটা স্লাইডের ডান দিকে আমি পুরো কবিতাটাকে দিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। টেক্সটটাকে পাশে রেখে কবিতাটাকে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম লাইনটা কি আছে? সময়টা খুব সুবিধের না। কবিতার একদম প্রথম লাইনেই কবি জানিয়ে দিচ্ছেন সময়টা খারাপ। খারাপ সময় মানুষ কি চায়? সে তার কাছের মানুষদের পাশে পেতে চায়, কাছে পেতে চায়। আর স্পেনে তখন গৃহযুদ্ধ চলছে। যুদ্ধ ও ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর পরিস্থিতি কবিকে ভাবিয়ে তুলছে। তাই সুবিধের না অর্থাৎ খারাপ সময়ে দাঁড়িয়ে তিনি তার প্রেয়সীর সান্নিধ্য পেতে চেয়েছেন। আমার জন্য অপেক্ষা করো। আমরা এর আগে পাবলো নেরুদার একটা কবিতা পড়েছিলাম 10ম শ্রেণীতে, অসুখী একজন। সেই কবিতার শেষ লাইন ছিল আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই অপেক্ষার ব্যঞ্জনার মধ্যে ছিল একটি বিয়োগান্তক পরিণতি। এখন তোমাদের পাঠ্য কবিতাতেও অপেক্ষার কথা দিয়ে কিন্তু কবিতা শুরু হচ্ছে, কিন্তু এখানে কবিতার প্রেয়সীকে অপেক্ষা করতে বলছেন নিজের জন্য। এই অপেক্ষা করতে বলার মধ্যে কবির মনের মধ্যে লুকিয়ে আছে একরাশ আশা, লুকিয়ে রয়েছে বিশ্বাস। কবিতার প্রেয়সীকে বলছে তুমি অপেক্ষা করো আমার জন্য, আর কবি এটাও বিশ্বাস করছেন যে প্রেয়সী আমার জন্য অপেক্ষা করবে। তাই তাকে উদ্দেশ্য করেই নিজের মন্দ লাগা, নিজের পরিকল্পনার কথা তিনি বলতে চেয়েছেন, তিনি বলেছেন। তাই তিনি পরের লাইনে বলেন দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। একে বলতে খারাপ সময়টাকে, অর্থাৎ একা নয়, হঠকারিতা নয়, দুজনে মিলে শান্ত মস্তিষ্কে বুঝে সিদ্ধান্ত নিয়ে এই খারাপ সময়টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই যেন তাদের অভিপ্রায়। যোজন যোজন দুর্গম রাস্তা খুব সহজেই অতিক্রম করা যায় যদি সঠিক মানুষটা আমাদের পাশে এসে দাঁড়ায়।
সেই জায়গা থেকেই কবি তার প্রিয় মানুষটাকে পাশে পেতে চেয়েছেন এই দুঃসময়ে, এই খারাপ সময়ে। পরের লাইনটা কি? তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রেখো, কষ্ট সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। এই পংক্তিগুলোর মধ্যে মিশে রয়েছে একরা স্নিগ্ধতা। খারাপ সময়ের নাগবাস থেকে কিছুক্ষণের জন্য কবি বেরিয়ে এসে স্বপ্নের ভাবালুতায় তিনি কল্পনায় ভর করে পৌঁছে গিয়েছেন ভবিষ্যতের সময়ে। তখন খারাপ সময় কেটে গিয়েছে, এসেছে ভালো সময়। আর সেই জন্যই এই লাইনগুলো লেখা হয়েছে ভবিষ্যৎকালে। ভালো করে দেখো, আহ্লাদ করব, এটা কিন্তু একটা ভবিষ্যৎকাল, মানে এই খারাপ সময় কেটে যাবে, কেটে যাওয়ার পরে এই আহ্লাদ করব। এই যে বিষয়টা, এই যে আনন্দ মুখর পরিবেশটা, আহ্লাদ মানে আনন্দ, এই বিষয়টাই এখন কবির মনে অনেকটা বড় হয়ে দেখা দিচ্ছে। এই আনন্দমুখর বিষয়গুলোকেই তিনি তখন চিন্তা করছেন। এই খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময় আসছে, এটা তিনি ভাবছেন। শুধু কি তাই, কষ্ট সৃষ্টে উঠে দাঁড়াবো, এই লাইনটার মধ্যে কবির নিজের আত্মবিশ্বাস জড়িয়ে আছে, নিজের পরিশ্রম জড়িয়ে আছে। পরিশ্রম না করলে এই খারাপ সময়টা আমি পার হব কি করে? সেই আত্মবিশ্বাসে, সেই পরিশ্রমে প্রত্যয়ী হয়ে কবি উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। তার প্রেয়সীকে নিয়ে খারাপ সময় অবসানের পর আহ্লাদ করবার স্বপ্ন দেখেন। ওই ছোট্ট দুটি হাত এখানে যেন হয়ে উঠেছে এই খারাপ সময় অতিক্রম করবার মূল শক্তি, মূল জীবনী শক্তি। প্রিয় মানুষটাকে তিনি পাশে পেয়েছেন, পাশে পেতে চেয়েছেন। পরের লাইন কি? আমরা আবার সেরকম এক জুড়ি, অর্থাৎ এমন একটা জুড়ি যারা বিপদের সময় একে অপরকে ছেড়ে পালায় না, পাশে থাকে। জুড়ি শব্দটার ইংরেজি যদি মানেটা বলি তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। কাপেল, কাপেল বলা হয়। এখানে কবির সঙ্গে কবির প্রেয়সীর মানসিকতা একই। তাদের মধ্যে বিশ্বাস আছে, তাদের মধ্যে একসঙ্গে বাঁচবার ইচ্ছা আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। তাই এই সম্পর্ক নিয়ে কবির একটা সুপ্ত অহংকার আছে, গৌরব আছে, যা এই লাইনটার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। আমরা আবার সেরকম এক জুড়ি, এই লাইনটা কবির কাছে যেন একটা অহংকারের বিষয়। আমরা এমন একটা জুড়ি, এরকম জুড়ি সচরাচর দেখা যায় না, তাই আমরা সেরকম একটা জুড়ি। যার স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরের ফাটেলেও যাদের বাসা বানাতে আটকায়নি। বাসা বানানোর মূল উপকরণটা কি? বাসা বানানোর মূল উপকরণ হলো প্রেম, ভালোবাসা, বিশ্বাস আর ইচ্ছা। কবি আর কবি প্রেয়সীর মধ্যে এগুলোর তো কোনো কমতি নেই। তাই তাদের ভালোবাসা ভালোবাসায় পরিণত হয়। এই মহামূল্য বস্তুগুলির জোরেই তারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, বেঁচে বসতে রয়েছে, বেঁচে বসতে থাকবে। তারা বাঁচবে, তাদের বাঁচাটা দরকার। এই জন্যই পাথরের ফাটলের মতন কঠিন জায়গাতেও তারা ভালোবাসার ইমারত তুলে ভালোবাসা বানাতে পারে। পাথরে কাঠিন্য ভালোবাসার ছোঁয়ায় ভালোবাসা হয়ে উঠতে পারে। বাসা বানাতে গেলে ইট, কাঠ, বালি, পাথর এইগুলো তো লাগবেই, কিন্তু তার আগেও যেটা দরকার সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, ভালোবাসা। একটা অট্টালিকার মধ্যে সেখানে দিন রাত যদি ঝগড়াঝাটি চলতে থাকে তাহলে সেটাকে কখনোই ভালোবাসা বলা যায় না। পরের লাইন কি? সময়টা মোটেই সুবিধের না, রোসো, রোসো মানে থামো, আমার জন্য দাঁড়াও, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। এর মানেটা কি? সেই ইচ্ছা শক্তির জোরেই, সেই ভালোবাসার জোরেই তারা কাজে লাগে একসঙ্গে। কাঁখে ঝুড়ি, হাতে শাবল, এগুলো কবি নিতে বলেছেন। এগুলো দুটো ব্যাখ্যা হয়। ভালো বাসা বানানোর জন্য প্রাথমিক যন্ত্রপাতি যা কম বেশি প্রত্যেকের ঘরেই থাকে, প্রায় দিন কাজেও লাগে, এগুলো ঘর গৃহস্থলিতে প্রয়োজনীয়, এই ঝুড়ি, শাবল ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার থেকেও বড় কথা, বাসাটা যে আমি বানাচ্ছি, বাসা বানানোর জায়গাটাকে পরিষ্কার করবার জন্য তো কিছু যন্ত্রপাতির দরকার। সেই যন্ত্রপাতিগুলো কি কি? শাবল, ঝুড়ি, এগুলোকে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তবেই তো একটা ভালো বাসা গড়ে উঠবে। আর দ্বিতীয়ত কি?
এগুলো কাজের বা শ্রমের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বাঁচতে হবে, খেটে খেয়ে খারাপ সময়টাকে অতিক্রম করেও বাঁচতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় মানে। আর শেষ লাইনটা কি? জুতো পরো, জামা কাপড় যা আছে সঙ্গে নিয়ে নাও যা পারো। এই যে জিনিসগুলো সঙ্গে নিতে বলছে, তার মানে আমাকে অনেক দূর হাঁটতে হবে, পায়ে একটা জুতোর দরকার, কাপড় চোপড় দরকার, প্রাইমারি নিডসের মধ্যে এটা একটা পড়ে, খাদ্য বস্ত্র বাসস্থান, তার মধ্যে বস্ত্র দরকার, যা আছে সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি। কবি এটাই তার প্রেয়সীর উদ্দেশ্যে বলেছেন, জুতো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো। এগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? এগুলো বুঝতে পারছি তারা বাসা বানানোর জন্য অন্যত্র বেরিয়ে পড়তে চাইছে, দুজনে একসঙ্গে, যেখানে জায়গা জুটবে সেখানে। এবার আমরা কবিতাটির একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। এখানে কবি কি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, শুধু মধু তালাশের জন্য না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। অর্থাৎ এখন প্রেয়সীর হাত ধরে মুখোমুখি বসে প্রেমালাপের সময় না। কার্নেশন ফুল ও মধু সংগ্রহ এখানে প্রেম ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা কবিতার নাম বলবো, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মে দিনের কবিতা। সেই কবিতার প্রথম কয়েকটা লাইন এই রকম: প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেকে চামড়া। ভালো করে খেয়াল করে দেখো, এখানে সে তার প্রিয়কে বলছে, সে তার বন্ধুকে বলছে এখন খেলবার দিন নয়, এখন ফুল খেলবার দিন নয়, এখন আমরা ধ্বংসের মুখোমুখি। বলে দিচ্ছে এটা সে তার বন্ধুকে। আমরা এখানেও কি দেখছি? কার্নেশন ফুলের এখন সময় না, কার্নেশন ফুলের জন্য এখন আমরা একে অপরকে ভালোবাসবো না, মধু তালাশের জন্যও না। এই মে দিনের কবিতায় সরাসরিভাবে আরও 4টে লাইন আছে। কীরকম? প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মরণের পণনখ দন্তে, বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিন দিগন্তে। অর্থাৎ প্রণয়ের যে মানে প্রণয়কে তুমি এখন যৌতুক রাখো, প্রণয়কে যৌতুক রাখো। কারণ কি? এখন মারণ এসে উপস্থিত হয়েছে, তাকে আগে জুঝতে হবে, সেটাকে জুঝি তারপর প্রণয়ের কথা চিন্তা করা যাবে। আমরা এখন যে কবিতাটা পড়ছি সেখানেও তো ঠিক তাই, এই একই কথা তিনি বলতে চাইছেন। কবি এখানে একই কথা বলতে চাইছেন, শুধু কার্নেশন ফুলের জন্য না, শুধু মধু তালাশের জন্য না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, হাতগুলো লাগবে। এই প্রসঙ্গে আরও একটা কবিতা শঙ্খ ঘোষের, এই কবিতাটা তোমরা পড়েছো, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরি খাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। কবিতাটা শুরু হচ্ছে এরকম একটা খারাপ সময়কে বর্ণনা করে। কিন্তু তা বলে কি আমরা মরে যাব? আমাদের তো বাঁচতে হবে। তার জন্য কি দরকার? একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে বাঁচতে হবে। তাই তিনি বলছেন আয় আরও হাতে হাত বেঁধে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। শুধু পাবলো নেরুদার এই তার সঙ্গে কবিতাটার আলাদা হয়ে যায় এই কারণে, এখানে তিনি তার প্রেয়সীর উদ্দেশ্যে এই সমস্ত কথা বলেছেন। মেদিনের কবিতায় প্রিয় বলতে এখানে একটি ছেলে, সে তার বন্ধুকে এই কথাগুলো বলছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকিতে কবি সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন। আর এই কবিতায় কবি যে কথক যে আছে এখানে, তিনি তার প্রেয়সীর উদ্দেশ্যে, তার প্রেমিকার উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন। এখন এই খারাপ সময়ে হাতে হাত রেখে লড়ে যেতে হবে। এই লড়ে যাওয়া বোঝাতেই আগুন বানানোর জন্য কোটানকোট এই শব্দ বন্ধগুলি ব্যবহার করা হয়েছে। এখানে আগুন হলো সংগ্রামের প্রতীক। সংগ্রাম মানে জীবন সংগ্রাম। আমরা একদম শেষ লাইনে চলে যাই। এই যে সুবিধার নয় সময় যতই মাথা উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। জুঝবই মানে যুদ্ধ করবই, জুঝবই মানে যোঝা মানে যুদ্ধ করা। খারাপ সময় একটু একটু করে মাথা উঁচু করছে, আর এই খারাপ সময়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে 2টো অক্ষর, খুব ছোট 2টো অক্ষর, প্রেম, কিন্তু তার ব্যাপ্তি বিশাল। 4 হাত 4 চোখ একসঙ্গে প্রেমেরই অর্থ বহন করে। এই শক্তি সাহস রাখে খারাপ সময়ের চোখে চোখ রাখবার, খারাপ সময়কে হারিয়ে ভালো সময়ে উদরে যাবার।
আর যুঝবই মানে যুদ্ধ করা। এখান থেকে কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। এটাই ছিল মূল কবিতা। তাহলে এই কবিতার নির্যাস কি, আমরা কি বুঝলাম? এই কবিতা থেকে আমরা এই বার্তাগুলো পাই। খারাপ সময়ে একসঙ্গে পাশে থেকে ভালো সময়ে উদরে যাবার অঙ্গীকার করে এই কবিতা। খারাপ সময়কে একসঙ্গে মোকাবিলা করবার সাহস যোগায় এই কবিতা। এই কবিতা পাশে থাকতে শেখায়, ভালোবাসার মতো ভালোবাসতে শেখায়। তাই সুখের পায়রা নয়, দুঃসময়ে একসঙ্গে লড়ে যাবার উদাহরণ দেয় এই কবিতা। এই কবিতা প্রেম, মানবতা, বিশ্বাস ও ইচ্ছা শক্তির কথা বলে। পাবলো নেরুদার একাধিক কবিতাতে প্রেম এবং মানবতার মেলবন্ধন ঘটেছে। আমরা যে এর আগে কবিতাটা পড়েছিলাম অসখী একজন, ক্লাস 10-এ, সেই কবিতাটার মধ্যেও আমরা দেখেছিলাম প্রেম এবং মানবতার মেলবন্ধন। এই কবিতাটাও ঠিক তাই। অসখী একজন কবিতায় আমরা ভালোবাসাকে জিতে যেতে দেখি। এই কবিতাতেও ভালোবাসায় ভর করে, প্রেমের উপর ভর করে আমরা খারাপ সময়টাকে উদরে যাবার চেষ্টা করি। এবারে আমরা এমসিকিউ প্যাটার্নে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার 3-র জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো জানি যে সেমিস্টার 3-র ক্ষেত্রে কেবলমাত্র শর্ট কোশ্চেন আসবে, তাই কিছু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে দিয়ে দিই। এই যে কবিতাটা, এই কবিতাটার লাইন আছে, পংক্তি আছে 18টি লাইন। এই 18টি লাইন থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ প্রশ্ন দেবে। এখন তোমরা ভেবে দেখো যে এই 18টা লাইন থেকে যে এমনই সোজা সোজা প্রশ্ন দেবে যেগুলো থেকে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তাই খুব খুঁটিয়ে খুঁটিয়ে কবিতাটাকে আমাদের দেখতে হবে। প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা অক্ষর থেকে প্রশ্ন আসবার কিন্তু সম্ভাবনা আছে। কীরকম? প্রথমেই আগে আমি এই কথাটা বলে দিই, কবিতা মানেই এখান থেকে শূন্যস্থান দিয়ে এমসিকিউ প্রশ্ন আসবার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই আমি বলবো মাত্র এই 18 লাইনের কবিতাটা তোমরা যদি মুখস্থ করে নিতে পারো সবথেকে ভালো হয়, একদম পুরো মুশকিল আসান হয়ে যায়। কিন্তু সেটা তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ এটা তো কোনো ছন্দবদ্ধ কবিতা নয়, এটা একটা গদ্য কবিতা। তাই সেটা যেহেতু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, আমি এখানে লাইন ধরে ধরে পুরো কবিতাটাকেই আলোচনা করব এমসিকিউ প্যাটার্নে। এখানে দেখো, ভালো করে খেয়াল করো, অপেক্ষা করো, প্রথম লাইনে এইটা আছে, অপেক্ষা করো। এখানে অপেক্ষা করো কে বলেছে, কাকে বলেছে? কবি বা কথক বলেছে কাকে? তার প্রেমিকাকে। সমঝে, সমঝে একটি হিন্দি শব্দ, এর অর্থ মানে হচ্ছে বুঝে। এই শব্দটা নিয়ে আবার শূন্যস্থান পূরণও দিতে পারে। যেমন দেখো, দুজন মিলে খুব ড্যাশ একে পার করতে হবে। এই ড্যাশের জায়গায় কী হবে? সমঝে, বুঝে, এরকম টাইপের যদি 4টে অপশান দেয় তার মধ্যে থেকে কিন্তু ঠিক অপশানটাই তোমাদেরকে চুজ করতে হবে। ছোট্ট দুটি হাত, হাত দুটি কেমন? হাত দুটি কার? এরকম প্রশ্ন আসতে পারে। বিশেষ করে যদি ছোট্ট দুটি হাত, এখানে ছোট্ট জায়গায় যদি শূন্যস্থান দিয়ে দেয়, তোমাদের ভুলটা কীরকম হবে জানো? 4টে যদি এইরকম এমসিকিউ দেয়, ছোট্ট হাত, নরম হাত, সুন্দর হাত, কোমল হাত, এরকম 4টে যদি এমসিকিউ দিয়ে দেয়, তার মধ্যে থেকে তোমাদের এই কবিতাটা ঠিক মতন যদি না পড়ে থাকে, ছোট্ট হাত যে শূন্যস্থানের মধ্যে বসতে পারে, তোমাদের এটা মাথা দিয়ে আসবে না। তাই এটা কিন্তু বি কেয়ারফুল, খেয়াল করে রেখো। ছোট্ট হাত। কবি কিভাবে উঠে দাঁড়াবে? কষ্টে সৃষ্টে। খারাপ সময় কেটে গেলে কবি আহ্লাদ করতে চেয়েছেন, এই আহ্লাদের জায়গায় কিন্তু শূন্যস্থান দিতে পারে। আহ্লাদ মানে আনন্দ। জুড়ি মানে কোনো কোনো ক্ষেত্রে সমকক্ষের বানানটা ভুল হয়ে গেছে, বা সমান সমান, কিন্তু এটা বলবার থেকেও তোমরা নয় এটা ভাববে যে জুড়ি শব্দটার এখানে কবি ব্যবহার করতে চেয়েছেন কাপেল অর্থে, একটি জুড়ি, একটি দম্পতি, এই অর্থে কিন্তু কবি এই কবিতায় জুড়ি শব্দটার ব্যবহার করেছেন। কোথায় বেঁচে পড়তে এসেছে? স্থানে অস্থানে। কথায় বাসা বানানো আটকায়নি পাথরের ফাটলেও। রোসো মানে হলো থামো। কবি কী কী সঙ্গে নিতে বলেছে? এক্ষেত্রে আমি একটা তোমাদের সাজেশান দেব যে যা যা সঙ্গে নিতে বলেছে সেগুলো তো খুব ভালো কথা, তোমরা তো মনে রাখবেই, কিন্তু এগুলোকে চেষ্টা করো যে ক্রমানুসারে মনে রাখবার। আগে কাঁখে ঝুড়ি বলেছে, শাবল বলেছে, জুতো পরতে বলেছে, কাপড় চোপড় বলেছে, এগুলো যেমন পরপর সাজিয়ে দিয়েছি আমি, পরপরভাবেই এটা মনে রাখবে। কারণ বাই এনি চান্স তোমাদের যদি সিকোয়েন্স অনুসারে সাজাতে দেয়, সেক্ষেত্রে এই সিকোয়েন্সটা যদি মনে যদি না থাকে তাহলে তোমাদের ভুল হয়ে যাবে। আরও একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে,
কাঁখে ঝুড়ি নাও, কাঁখের জায়গাতে একটা শূন্যস্থান দিয়ে দিতে পারে। কোথায় ঝুড়িটা নেবে? হাতে, মাথায়, কাঁখে নাকি কোলে? কাঁখে ঝুড়ি, বানানটাকেও খেয়াল রাখো, কাঁখে নয় কাঁকে। কিসের জন্য একে অপরকে লাগবে না? কারণস্থান ফুলের জন্য একে অপরকে লাগবে না, আর মধু তালাশের জন্য একে অপরকে লাগবে না। তালাশ মানে খোঁজা। এখানে তালাশ একটি ফার্সি শব্দ যার অর্থ হলো খোঁজা বা অনুসন্ধান। দুজনের হাতগুলো কেন লাগবে? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। এইভাবে প্রশ্ন দিতে পারে। হাতগুলো আগে কি করতে হবে? আগুন বানানোর জন্য ধুয়ে মুছে নিতে হবে। এখান থেকেও এইভাবে প্রশ্ন আসতে পারে। একটা লাইনকে নিয়ে আমরা বারবার ধরে ভাববো। আমরা যখন এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন রেডি করব না, তখন তোমরা নিজেরা নয় প্রশ্নকর্তা হয়ে যাবে। তুমি নিজে প্রশ্নকর্তা হয়ে ভাববে, তুমি যদি প্রশ্নকর্তা হতে তুমি কত কঠিন প্রশ্ন সেট করতে পারতে। এইভাবে যদি ভাবতে পারো তাহলে তোমার উত্তর ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। কবি শেষ পর্যন্ত 4 হাত 4 চোখ একসঙ্গে নিয়ে খারাপ সময়টিকে যুঝতে চেয়েছেন। এখানে যোঝা অর্থ হলো যুদ্ধ করা। এই যুদ্ধ জীবন যুদ্ধ, জীবন সংগ্রাম বা এই পারিপার্শ্বিক পরিবেশে যা চলছে তার বিরুদ্ধে যুদ্ধ করা। এই হচ্ছে পাবলো নেরুদার লেখা তার সঙ্গে কবিতাটির আলোচনা। লাইন বাই লাইন ধরে ধরে বিষয়বস্তু আলোচনা করলাম, সেই সঙ্গে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনগুলোকেও আমি আলোচনা করলাম। আমি চাই এই ভিডিওটার শেষ করে তোমরা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষাটা দাও। মোট 12টা প্রশ্ন সেট করা আছে, পরীক্ষাটা দাও। পরীক্ষাটা দিয়ে দিলে, দেওয়ার পরেই তোমাদেরকে আমি স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দেবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আবার এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।